শুভেচ্ছা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই শিরোনামগুলো জানাবো। পবিত্র হজ পালনে আরাফার ময়দানে লাখ লাখ মুসল্লি। দুপুরে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম। রাজধানীর পশুর হাটে আবারও বৃষ্টির বাগড়া, বাড়ছে ক্রেতা সমাগম। আজই সিংহভাগ পশু বেচা কেনার সম্ভাবনা। সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালোই, কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। গরু নিয়ে গেছি 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই ভাইটা নিছি, অনেক রিজনেবল দামে নিছি। এই ভালোবাসা আপনাদের দোয়ায় বেচা শেষ। ঈদযাত্রায় ঠাঁই নেই ট্রেন, বাস ও লঞ্চে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির জট। বৃষ্টির কারণে ভোগান্তিতে যাত্রীরা। 50 টাকার ভাড়া 100, 500 টাকার ভাড়া 1000। এমনি সচরাচর যখন যাই বাড়িতে তখন 500 টাকা হয়ে যায়, আর ঈদের সময় 400-500 টাকা করে বেশি লাগে। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, গাড়ি নাই এখন, টিকিট আপাতত বন্ধ আছে। সকাল আমি 5টা বাজে আইছি, বর্তমানে লসটা এখনো ছাড়তেছে না। সুন্দরবনের মহেশ্বরীপুর যেন আরেক জঙ্গল সলিমপুর। বনে ঢুকতে নিতে হয় দস্যুদের অনুমতি। চাঁদা না দিলে বর্বর নির্যাতন, অপহরণের নিয়তি। 2 জন যায়, 3 জন যায় নৌকায়, একজনকে উঠে নিয়ে। আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। হাম উপসর্গে 4 জেলায় প্রাণ গেল আরো 5 শিশু। ছোঁয়াচে রোগটির ভয়াবহতায় উদ্বেগে অভিভাবকরা। প্রথম বছরে ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করতে চায় সরকার। তৈরি হচ্ছে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা। সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন খাতে অগ্রাধিকার। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। আজ পবিত্র হজ। আরাফার ময়দানে অবস্থান করছেন লাখ লাখ মুসল্লি। বিশেষ বাস ও ট্রেন যোগে মিনা থেকে তাদের নেওয়া হয়েছে ঐতিহাসিক ময়দানে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়খ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দিবেন। এবার হজযাত্রীদের আনা নেওয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করছেন। আরাফার পর্বতে আসার অনুভূতিটা অন্যরকম। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফায় অবস্থান করা। এমন সুযোগ জীবনে একবারই আসে। আল্লাহ কবুল করবেন এই আশায় আমরা প্রার্থনা করছি। এটা এমন এক অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাদের সেই স্থানটি পরিদর্শন করার সুযোগ দিয়েছেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান আশীর্বাদ ও অনুগ্রহ। সমস্ত প্রশংসা আল্লাহর। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে ঐতিহাসিক আরাফা ময়দানের দৃশ্য দেখাতে চাই। সেখানে মহান আল্লাহর বন্দনায় মুখর লাখ লাখ মুসল্লি। সরাসরি যাচ্ছি। والنعمة
এবার কুরবানির পশুর হাটের খবর জানাবো। রাজধানীর কুরবানির হাটগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে, তবে ভোর এবং দুপুরের বৃষ্টিতে ছন্দপতন ঘটেছে হাটের। ক্রেতা সমাগম বৃদ্ধির সাথে সাথে পশু বেচাকেনাও বাড়ছে। দুপুরের পর আরও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। পরশু কুরবানি, মাঝখানে আর একটি দিন বাকি, তাই আজই বেশিরভাগ মানুষ পশু কিনবেন। আর ক্রেতাদের দাবি, ব্যাপারীরা অনেক বেশি দাম চাচ্ছেন গরুর। আজ বিক্রেতাদের দাবি, দাম কম বলছেন ক্রেতারা। এবারও মাঝারি গরুর চাহিদা বেশি। প্রায় সবগুলো হাটের বড় আকারের গরু রয়েছে। গরু ছাগলের পাশাপাশি কুরবানির হাটে মহিষ, উট, ভেড়া, দুম্বা, গাড়লও মিলছে। গরু নিয়ে গেছি 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই ভাইটা নিছি অনেক রিজনেবল দামে নিছি। আগামীতে দাম দিতে পারি এরকম নির্ভরযোগ্য লোক পাচ্ছি বা দিব, এভাবে দিচ্ছে গরু। বড়গুলো ভালো লাগতেছে। গরু কিনেছো এখনো? না, কেনার চেষ্টা করতেছি। তোমার কি রঙের গরু পছন্দ? কালো। রাজধানীর হাটগুলো থেকে ঘুরে আসবো। সহকর্মীরা 3টি হাটে অপেক্ষা করছেন 3 জন। শুরুতেই যাচ্ছি আমুলিয়া হাটে। মশিউর অনেক আছেন সেখানে। অনেক কিছুক্ষণ আগে যেই ঝড়ো হাওয়া সাথে বৃষ্টি, তার প্রভাব তো নিশ্চয়ই হাটে পড়েছে। ক্রেতা সমাগম কেমন দেখছেন? কয়েকটি গরুর দরদাম দেখতে চাই একটু। বৃষ্টি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি ঝরছে, আর এই হাটের অবস্থা যদি একটু দেখাতে চাই তাহলেই দেখতে পাবেন কাদা মাটি একেবারে চারপাশে ঘিরে আছে। গরু থেকে শুরু করে গরুর ব্যাপারী যারা গরু কিনতে এসেছেন সবাই এক অলিক সমস্যার মধ্যে পড়েছেন। অলিক সমস্যার কারণে বলছি, কারণ হচ্ছে একেবারে একাকার অবস্থা। লোকারণ্য, তার পাশাপাশি কাদামাটি, ছড়ানো ছেটানো আবর্জনা, বর্জ্য ব্যবস্থাপনা তো তেমন কোনো উদ্যোগ দেখতে পাচ্ছিলাম না। তো সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে রাজধানীতে কোরবানির আগে শেষ মুহূর্তে হাটটা কিন্তু বেশ জমজমাট হয়েছে। আপনি যেমনটা কিছু গরুর দাম দর জানতে চাচ্ছিলেন, তার পাশাপাশি মানে দাম দর তো জানাবো, তবে তার আগে একটু জানিয়ে রাখতে চাই এখন কিন্তু হাটে গরুর দাম অনেকটা কম। এর পেছনে একটা কারণও আছে, কারণ হচ্ছে বৃষ্টি হলে গরু অসুস্থ হয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে, এবং তার পাশাপাশি নানা ধরনের যে সমস্ত জটিলতা, অর্থাৎ অর্থনৈতিক যে জটিলতা, সেই অর্থনৈতিক জটিলতার ভেতরে আসলে পড়তে যারা খামারিরা আছেন কিংবা যারা এখানে ব্যাপারীরা আছেন তারা কিন্তু ভয় পান। আমি একটু ব্যাপারীর সঙ্গে কথা বলতে চাই। আপনার এই গরু কি আপনার? হ্যাঁ, বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে? কত টাকা বিক্রি হয়েছে? 1,75,000। এই গরু 1,75,000 বিক্রি হয়েছে? কমে বিক্রি হয়েছে নাকি আপনি সন্তুষ্ট? না, সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়েছে। একটু জানতে চাই, আপনি কিনেছেন না? আচ্ছা, 1,75,000 এই গরু আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। কুরবানি দিব, অসন্তুষ্টের কিছু নাই। একটু কম হয়েছে নাকি মনে হচ্ছে না ঠিকঠাক? একটু বেশি হইতে পারে, কম না। কম হয়েছে? আপনি কমে পাইছেন? আমি কম বেশি আর কি। আচ্ছা, বৃষ্টি হলে কি দাম কমে যায়? না, আমার বেচা শেষ। 42টা গরু আনছিলাম, 4টা গরু আছিল, 2টা গরু কাকাক দিছি, এই জন্য পর্তায় দিয়ে এলাম। আচ্ছা, বৃষ্টি গরু কিন্তু দুটো বিক্রি করেছেন এবং প্রায় 1,75,000 টাকা গরু আপনি দেখতে পাচ্ছেন, এবং দুই পক্ষের দুটো বিপরীত দাবি। ব্যাপারী বলছেন যে আসলে তিনি কমে বিক্রি করেছেন এবং যিনি কিনেছেন সে বলেছেন যে আসলে বেশি বিক্রি করেছেন। আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি গরু কিনতে এসেছেন? জি। আচ্ছা, গরুর দাম কেমন দেখতে পাচ্ছেন এই বৃষ্টির ভিতরে? বাড়তি নাকি কম? মোটামুটি আছে, অনুকূলে আছে, কেনার মতো অনুকূলে আছে। দেখলার মতো বৃষ্টি দেখাচ্ছিলাম আসলে হাটের পরিস্থিতির ব্যাপারে, এবং এই পরিস্থিতি নিয়ে কাজ করতে গিয়ে আসলে সাবধানে আপনি থাকুন। আমরা দেখছিলাম, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তো পিচ্ছিল সেখানকার রাস্তা, খুব স্বাভাবিক। আপনি থাকুন সাবধানে। আপনার মাধ্যমে আমুলিয়া হাটের চিত্র দর্শকদের দেখাচ্ছিলাম। ধন্যবাদ অনিক। এবার গাবতলীর হাটে যাচ্ছি। সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন। রাব্বি, পশু বিক্রি কেমন চলছে? আর একটা দিন মাত্র বাকি কুরবানির, এবং এই সময় তো আসলে প্রচুর ক্রেতা সমাগম বাড়ে। কি চিত্র দেখছেন? বৃষ্টি থেমে থেমে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং সে কারণে হাটে আসা ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু ভোগান্তিতেই পড়েছে। আছি গাবতলী হাটে, একটু দেখাতে চাই আসলে বেচা বিক্রি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। হাটে গরুর সংখ্যাও অনেক, এবং
বিক্রেতারা কিছুটা অখুশি, তারা বলছেন যে তারা ঠিকমতো দাম পাচ্ছেন না। আর ক্রেতারা কিন্তু যেই গরু কিনেছেন, যেই দামই কিনেছেন, ক্রেতারা কিন্তু তারা বলছেন যে তারা বেশ ভালো দামি ভালো গরুটি কিনেছেন। দেখতেই পাচ্ছেন যে গরু একের পর এক কিন্তু বিক্রি হচ্ছে এবং ক্রেতা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতার সংখ্যাও বাড়ছে। একটু জানতে চাই যারা ক্রেতা আছেন তারা তাদের দাম নিয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাই। কেমন দামে পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো টাকা। এটা 90 পড়ছে আমাদের। আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। আপনার মানে গরুতে কোনো দুঃখ কষ্ট নাই তো? না দুঃখ কষ্ট নাই। না শুনছিলেন, আমরা একটু শুনতে চাই যে যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে জানতে চাই যে কেমন দামে তারা গরুটি পাচ্ছেন। কততে কিনলেন? এইটা 2,08,280 8 বেশি না কম? মানে না মোটামুটি এটা আপাতত ঠিক আছে আজকে। খুশি? হ্যাঁ খুশি হ্যাঁ। সবাই খুশি আসলে। ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন একটু বড় গরু একটু দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে একের পর এক গরু কিন্তু বের হচ্ছে এবং সবাই কিন্তু কত 1,85,000। বৃষ্টি দেখতেই পাচ্ছেন আসলে হাট সময় যত বাড়ছে, ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু বেচা বিক্রি কিন্তু জমে উঠেছে এবং সবাই কিন্তু বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার কুরবানি কবুল করুক, সেটাই আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ রাব্বি গাবতলী হাটের চিত্র দেখানোর জন্য। এবার সবশেষে আমরা শাহজাহানপুর হাটে যাব। সহকর্মী তানজিম শাফিন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। একে তো বৈরী আবহাওয়া শাফিন, তার উপরে এক পশলা ঝুম বৃষ্টি পড়লো কিছুক্ষণ আগে। অনেক বলছিল যে বৃষ্টি পড়ার কারণে নাকি অনেক সময় এই গরুর যে দাম সেটি পড়ে যায়। আপনি যে হাটে আছেন শাহজাহানপুর হাট, সেখানে কি এরকম কোনো প্রভাব দেখলেন কিনা? এবং প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি, বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় নিয়ে আসছেন ক্রেতারা। আবহাওয়ার প্রভাব সরাসরি যে পশুর দামে পড়বে এমনটা নয়, বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যা হয় যে কেবলমাত্র এ ধরনের সিদ্ধান্তে তারা চলে আসেন। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছেন সাথে হই হুল্লোড় চিৎকার চলছে। অর্থাৎ একরকম ঈদের আনন্দ যেমন কোরবানির ঈদে বিশেষ করে যেটি হাটের মধ্যেই সবচেয়ে বেশি, এখানে যত ধরনের বাধা বিপত্তি থাকুক না কেন, বদ্ধমাত্র হাট, বৃষ্টি হচ্ছে, তারপরও যে কোনো উপায়ে আসলে ক্রেতারা পৌঁছতে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত পশুটির কাছে, যেটি এবার কোরবানিতে তারা কোরবানি করবেন এবং একইভাবে বিক্রেতারা চাইছেন তাদের শেষ পশুটিও বিক্রি করে তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যেতে। আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি কয়েকদিন ধরে এখানে আছেন এই হাটে, কতগুলো পশু এনেছিলেন, কতগুলো বিক্রি হলো? 42টা এনেছিলাম, দেখছি আলহামদুলিল্লাহ 32টা, আর এখন 10টা আছে। ইনশাল্লাহ 10টা বেশি আমি চলে যেতে পারবো। বাজার বেশি একটা ভালো না, তারপরে ওয়েদারের অবস্থা খুব খারাপ। এই জন্য চেষ্টা করতেছি যে দ্রুত যে বাড়ি চলে যাওয়া যায়, ওই জন্য আমি চেষ্টা করতে। লাভ দিয়ে সন্তুষ্ট কিনা? যে দামে বিক্রি করলেন সন্তুষ্ট কিনা? এই দামে লাভ থাকবে না, কিন্তু যে লসের লাভ বেশি হবে, কারণ এই তারিখ বৃষ্টির জন্য কাস্টমার এটা নামছে কম, আমরা বিক্রি করতে কম। লাভ করতে পারি নাই, কিন্তু লজের হার বেশি হইব সব ব্যাপারে। যে বিক্রেতারা বলছিলেন যে বৈরী হওয়ার কারণে তাদের কিছুটা তড়িঘড়ি করে আসলে কোরবানির পশুগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে আগামীকালও আরো একদিন সময় হাতে আছে, দেখা যাক। এখনো তো অনেক পশু বিক্রিও বাকি রয়েছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের শাফিন। এবারে ঈদ যাত্রার খবর জানাবো। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নগরবাসী রাজধানী ছাড়ছেন। কুরবানির ঈদে সরকারি ছুটির দ্বিতীয় দিনে লঞ্চ, ট্রেন এবং বাস যোগে বাড়ি ফিরছেন মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে কয়েকটি ট্রেন একটু বিলম্বে ছেড়েছে। নীলসাগর সকাল 6:30 ছাড়ার কথা থাকলেও তা 8টায় যাত্রা করে। স্টেশন ম্যানেজার জানান, দিনভর 68টি ট্রেন ছেড়ে যাবে। সকাল থেকে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আর ছাদে যাত্রী ওঠা ঠেকানো যায়নি আজও। রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানান, ছাদে যাত্রী পরিবহন ঠেকাতে চেষ্টা করা হচ্ছে, তবে ট্রেন সংখ্যা বাড়াতে না পারলে এর সমাধান নেই।
ঈদে বাড়ি যেতে অনেকে আবার নদীপথ বেছে নিয়েছেন। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর যাত্রী সমাগম দেখা যায়। দুপুরে কিছু সময় ভারী বৃষ্টির কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল। সদরঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে। এদিকে যাত্রী বোঝাই হলেও লঞ্চ না ছাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। এ কারণে যাত্রীদের সাথে লঞ্চ কর্তৃপক্ষের সংঘাত হতে দেখা গিয়েছে। ঈদ যাত্রার চতুর্থ দিন সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ দেখা গেছে। বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও তুলছেন যাত্রীরা। সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক মন্ত্রী। বলেন, প্রতিটি কাউন্টারে নির্দিষ্ট ভাড়ার স্টিকার লাগানো আছে, বাসেও স্টিকার লাগানো আছে। যে কোনো সময়ের চেয়ে মানুষ নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন বলে মন্ত্রী জানিয়েছেন। সহকর্মীদের কাছে আমরা যেতে চাই। একজন আছেন বাস যাত্রার খবর জানানোর জন্য মহাখালী বাস টার্মিনালে, আর একজন সহকর্মী আছেন কমলাপুর রেল স্টেশনে। আমরা শুরুতেই যাচ্ছি মহাখালীতে। সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন। অহন, গাড়িগুলো সময় মতো ছাড়ছে কিনা, আরেকটি বিষয়ে ভোগান্তি আছে কিনা কোনো ধরনের? কারণ সড়ক মন্ত্রী বলছিলেন গত যে কোনো বারের তুলনায় এবারে ঈদ যাত্রা নির্বিঘ্নেই হচ্ছে। সেক্ষেত্রে যাত্রীরা কি বলছে? ভোগান্তি আছে, যাত্রীরা বলছেন সেই ভোগান্তি বরং আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে বৃষ্টি থেমে গেছে, কিন্তু এর পরের যে ভোগান্তি সেটি কিন্তু থামেনি। ভোগান্তি বেড়ে গেছে আরো, বিশেষ করে এই সব যাত্রীদেরকে আসতে হয় ঘর থেকে, যখন বের হন তখন থেকে ভোগান্তি শুরু হয়। যানবাহন পাওয়া না পাওয়া, বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো, এই সব শিশুদেরকে নিয়ে বাসার সেসব জিনিসপত্র তারা নিয়েছেন, হয়তো স্বজনদের জন্য কেনাকাটাও করেছেন, সেগুলো নিয়ে এই বৃষ্টিতে ভিজে ভিজে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো, সেটির ভোগান্তি বাড়ায়। একই সঙ্গে বাস স্ট্যান্ডে এসে, টার্মিনালে এসে যখন দেখেন বাসটি নির্দিষ্ট সময়ে আসেনি, তখন ভোগান্তি আরও বাড়ে। বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের এই ভোগান্তি তো আরও বেশি। বাসগুলো যথাসময়ে ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় পৌঁছায়নি, যে কারণেই তারা 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন। এখনও অনেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে আমি যে বাস টার্মিনালে রয়েছি, দক্ষিণ অঞ্চলের, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেই এখানকার যাত্রী বেশি, এবং সেই সব যাত্রীরা সেই সব বাসের জন্য অপেক্ষা করছিলেন, যেমনটি একই সঙ্গে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। কখন টিকিট পাবেন সেটি তারা জানেন না। বাসগুলো আসার পরে এই কাউন্টারতে আমরা দেখছিলাম টিকিট দেওয়া হচ্ছে, এবং সেই সকাল 7টায় আমি যখন এখানে ছিলাম তখনও সেই দীর্ঘ সারি দেখেছি। এখনও দুপুর 1টা পার হয়ে গেল, সেই দীর্ঘ সারি কিন্তু কমেনি। অর্থাৎ ভোগান্তি আছে। ঈদের যাত্রাপত্রের ভোগান্তি মেনে নিয়ে তারা ঘরে ফিরতে চান। দিন শেষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, তাদের সঙ্গে সুখ দুঃখের বিষয়গুলো কথা বলা, সেটি তো ঈদের একটি অন্যতম বিষয়। সেটি তারা করতে চান বলেই দিন শেষে যত ভোগান্তি হোক না কেন ঘরে ফিরতে চান। এত মানুষের ঘরে ফেরার চাপটাও কম নয়, যে কারণে ফিটনেসবিহীন গাড়িগুলো সড়কে দাপিয়ে বেড়াচ্ছে, এবং অনেক যান সড়কে বিকল হয়ে আরও বেশি যানজট তৈরি করছে। যদিও সীমাবদ্ধতার কথা বলছিলেন মন্ত্রী সকালবেলা, আমি যখন কথা বলছিলাম তার সঙ্গে, তিনি জানিয়েছেন যত সীমাবদ্ধতায় থাক, দিন শেষে এই যে এত সব যাত্রী, তাদেরকে খুব নির্বিঘ্নেই ঘরে ফিরিয়ে দিতে চান তিনি, এবং ঘরে এই যাত্রা যেন ভালো হয় এই জন্য যে কোনো ব্যবস্থা নিতে চান। সুনির্দিষ্ট অভিযোগ জানালে তিনি ব্যবস্থা নেবেন। যাত্রীদেরকে এই বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ অহন। এ পর্যায়ে আমরা যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সহকর্মী শাকিল হাসান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। শাকিল, শিডিউলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা ট্রেনের? কিছু কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে শুনেছিলাম, এখনকার কি অবস্থা? বৃষ্টির সকাল থেকে কয়েকটি ট্রেনের খানিকটা বিলম্ব হলেও 11টার পর থেকে কিন্তু ট্রেনের শিডিউল বেশ খানিকটা আবার ঠিক হয়ে এসেছে। এখন পর্যন্ত যে ট্রেনগুলো গত 2-2.5 ঘন্টায় কমলাপুর ছেড়েছে, সেগুলো কিন্তু মোটামুটি তার সময় মেনটেন করতে পেরেছে। পাশাপাশি যাত্রীর চাপ তো খুব স্বাভাবিক বেড়েছে। এরই মধ্যে স্টেশন ম্যানেজার এবং রেলওয়ের মহাপরিচালক স্টেশনটি পরিদর্শন করেছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। আমি র্যাবের ডগ স্কোয়াড দেখছিলাম একটু আগে। পুরো স্টেশন জুড়ে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে সার্চ করা হয়েছে এবং যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। এবং আরেকটি খুব অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম গত 2 ঘন্টা, সেটা হচ্ছে ঢাকা থেকে যে পরিমাণে মানুষ যাচ্ছে, সেই পরিমাণে না হলেও বড় একটা সংখ্যার মানুষ কিন্তু ঢাকায় ফিরছে, এবং যে ট্রেনগুলো ঢাকার কমলাপুর স্টেশনে এসে থামছে, সেই ট্রেনগুলোও কিন্তু প্রায় ভরা, এবং সেখান থেকেও
অসংখ্য যাত্রী কিন্তু নামছেন। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলছেন যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ট্রেনগুলো এসছে তারা সেই ট্রেনগুলোতে ঢাকায় এসে পৌঁছাচ্ছেন এবং তারা স্বজনদের সঙ্গে ঈদ করার জন্যই এসছেন। তবে এই ক্ষেত্রে বেশিরভাগ যাত্রী যারা বলছেন তারা বিভিন্ন জরুরি কাজে আসলে ঢাকায় এসছেন এবং সেই জরুরি কাজের কারণে তারা আসলে ঢাকায় ঈদটি করবেন এমনটি তারা বলছেন। আর যারা ঘরমুখো মানুষ তারা বলছেন যে আরেকটুখানি স্বস্তি যদি দেওয়া যেত সেক্ষেত্রে হয়তো তাদের জন্য একটু সুবিধা হতো। এবং একটু আগেও প্রায় 1 ঘন্টার মতো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং প্ল্যাটফর্ম ভেজা পানি জমেছিল, সেটিও ক্লিন করার চেষ্টা করেছেন রেলকর্মীরা এবং এখন খানিকটা স্বস্তি আবার ফিরে এসেছে কমলাপুর স্টেশনে। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ শাকিল। সবশেষে আমরা নৌপথে ঈদযাত্রার খবর জানতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাচ্ছি। সহকর্মী তানফির মৌসুম অপেক্ষা করছেন। তানফির, যেহেতু গত 2 দিন যাবতই বেশ বৃষ্টি হচ্ছে, বর্ষার মৌসুমই বলা চলে, সেক্ষেত্রে যারা নৌপথে যাচ্ছেন তাদের যাত্রা স্বাভাবিক বা নির্বিঘ্ন রাখতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে? আর যেহেতু এখানে দক্ষিণাঞ্চলের মানুষই বেশি যায়, সন্ধ্যার সময় বেশিরভাগ লঞ্চ ছাড়ে, কিন্তু ঈদ উপলক্ষে কি কোনো লঞ্চ আগে ছাড়ছে, এরকম কোনো কিছু দেখছেন কিনা? ঈদ উপলক্ষে আগে ছাড়ছে এরকম দেখিনি, বরঞ্চ উল্টোটাই হয়েছে। অর্থাৎ যে লঞ্চ আরও আগে ছাড়ার কথা সে লঞ্চটি ছাড়তে 2-3 ঘন্টা বিলম্ব হয়েছে, সেরকম আমরা দেখেছি। এবং এখন যে অবস্থা, আপনি যেটি জানতে চেয়েছিলেন যে এই বৃষ্টির এই সময়টাতে, ভারী বৃষ্টিপাতের এই সময়টাতে যাত্রীদের ঈদযাত্রা, নৌপথে ঈদযাত্রাকে আসলে নির্বিঘ্ন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি পদক্ষেপ যেটি ছিল, যখন বৃষ্টি শুরু হলো তখন ভারী বর্ষণের কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে BIWTA থেকে নির্দেশ দিয়ে এখানে যে লঞ্চ চলাচল, সে লঞ্চ চলাচল প্রায় আধা ঘন্টার মতো বন্ধ করে রাখা হয়েছিল। এবং যখন বৃষ্টির তীব্রতা কমে এলো এবং যখন সেই বৃষ্টি ধীরে ধীরে হালকা এবং গুড়ি গুড়ি বৃষ্টিতে পরিণত হলো, ঠিক সে সময় আবার লঞ্চ চলাচল স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছে BIWTA। এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে এভাবেই আবার এই যে লঞ্চে যাত্রী পরিবহন, যাত্রী তোলার যে কাজটি, সেটি কিন্তু আবার শুরু হয়ে গেছে। তবে সেটি শুরু হয়ে গেলেও এখনও কিন্তু আসলে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। প্রত্যেকটি লঞ্চই আসলে সম্পূর্ণরূপে যাত্রী বোঝাই করে তারপরেই তারা নিয়ে যাচ্ছে। এবং এজন্য আমরা দেখেছি যে 10টা-11টার পর আসলে সেভাবে ভিড়ভাট্টাও নেই, যাত্রীদের সমাগমও নেই। এবং যে কতগুলো লঞ্চ আসলে এই পন্টুনে এসে ভিড়েছে, সেগুলোও কিন্তু আসলে আমরা ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত সেরকম আমরা দেখিনি। এটার কারণটা হচ্ছে যে আসলে যাত্রী সংখ্যা কম থাকার কারণে এই লঞ্চগুলো তারা ছাড়তে পারছেন না। এবং সেটি পরবর্তীতে পুরো লঞ্চ যখন যাত্রী বোঝাই হবে, ঠিক সে সময় তারা সেটি ছেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি বিকেল বা সন্ধ্যার দিকে আমরা ভোরবেলা যেরকম একটি বিশাল যাত্রী সমাগম দেখেছিলাম, লোকজনের ভিড়, যাত্রীদের চাপ দেখেছিলাম, সেটা হয়তো আবার আমরা বিকেল বা সন্ধ্যার দিকে দেখতে পাবো। তবে এই মুহূর্তে সেটি কিছুটা হলেও কমে এসেছে। বৃষ্টি দেখছিলাম আমরা, ধন্যবাদ তানফির। এবার আমরা মহাসড়কের খবর জানবো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন। নিপু, কারখানা ছুটির পরে সড়কে তো একটু চাপ বাড়বার কথা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানেও প্রচুর মানুষ দেখলাম পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। ভোগান্তি দেখছেন কি বৈরী আবহাওয়ার কারণে? বৃষ্টি, আজকে কিন্তু যারা উত্তরের পথে যাবেন, অর্থাৎ এই পথ দিয়ে, তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই। এক হচ্ছে দীর্ঘ যানবাহনের জটলা, দ্বিতীয় হচ্ছে বৈরী আবহাওয়া। দুটি মিলিয়ে একেবারে ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে এখানকার এই পথের যাত্রীদের। যদি একটু দেখাতে চাই, যে পথ অর্থাৎ নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রা পর্যন্ত, একেবারে চন্দ্রা থেকে বারুইপাড়া পর্যন্ত যানবাহনের কিন্তু একটা দীর্ঘ সারি রয়েছে। এই যানবাহনের দীর্ঘ সারি এখন থেকে নয়, একেবারে সকাল থেকেই কিন্তু এই সারি আমরা দেখতে পাচ্ছি। আর সেটি হচ্ছে যে পথ দিয়েই যান না কেন, অর্থাৎ গাজীপুর দিয়েও যদি আপনি এই পথ অতিক্রম করেন, সেখানেও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে ঢাকা রেঞ্জের ডিআইজি এসেছিলেন, তিনিও পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে পুলিশের সর্বোচ্চ ব্যবস্থা তারা নিচ্ছেন। আসলে বৈরী আবহাওয়া বাদ সাধছে, সেই সঙ্গে অনেক যানবাহন একত্রে বেরিয়ে আসার
কারণে আসলে পরিস্থিতি সামাল দিতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে পুলিশকে, এই বিষয়টি কিন্তু তারা বলে যাচ্ছেন। যদিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু স্বেচ্ছাসেবী দলেও কিন্তু এখানে রয়েছে, তারা কাজ করছেন। আপনাকে একটু দেখাতে চাই যে পথটি দিয়ে আসবেন, এখানে কিন্তু আপনি জানেন যে চারটি লেন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুটি লেনই কিন্তু একেবারে স্থির ঠায় দাঁড়িয়ে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে স্বস্তির জায়গা এখানে নেই আসলে এই পথের এখন পর্যন্ত। দুপুর হলে এটা কিন্তু আরো বাড়বে, বিকেল হলে এটা আরো বাড়বে, এমনটি আশঙ্কা করছেন এখানকার সেই যে চিরচেনা রূপ ঈদ যাত্রায় যে ভোগান্তি মহাসড়কে, সেই একই দৃশ্যই দেখলাম আমরা। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নিপু। প্রকৃতির অপার সৌন্দর্যের আধার, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। এই বনই হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র আশ্রয়স্থল, কিন্তু সেই সুন্দরবনই এখন অনেকের কাছে আতঙ্কের। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মানুষের জীবন যেন এখানে থমকে আছে, কারণ সুন্দরবনের বনদস্যুদের কাছে কার্যত জিম্মি তারা। বনে মধু, গোলপাতা সংগ্রহ কিংবা মাছ, কাঁকড়া ধরতে গেলে দিতে হয় চাঁদা, ঢুকতে গেলে লাগে অনুমতি। কখনো মুক্তিপণ, কখনো মারধর, আবার কখনো গুলিতে ঝরে যাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবিকা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর। কয়রার মহেশ্বরীপুর গ্রামের আজমসানা, পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, অন্য পাশে সুন্দরবন। এই বনই আজমসানার জীবিকার প্রধান উৎস। গ্রামের প্রায় 90% মানুষই জীবিকা নির্বাহ করেন মাছ কাঁকড়া ধরে এবং মধু গোলপাতা আহরণ করে। নৌকা, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতেই পারে এখানকার মানুষ খুব সুখেই আছেন, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ভয় আর দীর্ঘশ্বাস। নদীর পানিতে নামার আগেই চাঁদা দিতে হয় কমপক্ষে 3টি বাহিনীকে, না দিলে অপহরণ, নির্যাতন, এমনকি মৃত্যুর ভয়ও আছে। কিটাকার মারবে, কিটাকার বাঁচাবে, কেউ কখনো ক্ষতি পারে না। এই জন্য এলাকার লোকজন ওই মাছটাকেও মারতে পারে না, জাতি পারে না, এই ভয়তে ভয়তে যায়। কিছু টাকা নিয়ে ওরা ছেড়ে দেয়, আবার যায় তো সেই সাহসে। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে মানে এই জোয়ারের পানিতে লুকু দিলে আমার টাকা চাঁদা নিয়ে গাড়িতে। আমার জন্মের থেকে দেখে আসছি যে জলদস্যু মুক্ত না, যুক্ত এলাকা আমাদের এখানে জলদস্যু এক পর্ব শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আরেক পর্ব নতুন করে এই জলদস্যুর কাজে ভর্তি হচ্ছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই বাস্তবতা সঙ্গী করেই জীবিকার খোঁজে বনে যান বনজীবীরা। কিন্তু বাঘ কুমিরের চেয়েও বড় আতঙ্ক এখন বনদস্যু। স্থানীয়দের ভাষ্য, দস্যুদের হাতে পড়লে বিকাশ খরচ সহ একজনের মুক্তিপণ গুনতে হয় 20,400 টাকা। জলদস্যুরা এরা ধরি আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা এই কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। 2জন যায়, 3জন যায় নৌকায়, একজন করে উঠাই নিয়ে আর 2জন বাড়িতে দেয়, আর যারা 2জন হয় তাদের একজন উঠে আরেকজন বাড়িতে দেয়, যা বাড়ির থেকে টাকা নেয়। মুক্তিপণ না দেওয়ার খেসারত বয়ে বেড়াচ্ছেন হান্নান সর্দার। তার পায়ে গুলি করে বনের মধ্যেই ফেলে রেখে যায় দস্যুরা। পরবর্তীতে হান্নান সর্দারের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। এই বাগান থেকে আমাদের ডাক দেওয়ার পরে আমাদের ধরে নিয়ে ওপাশে গিয়েছে, ওপাশে যাওয়ার পরে এই বারানিপুরি ওপাশে গেছে, যাওয়ার পরে আমার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই, আমি দিতে পারিনি। না দেওয়ার পরে আমার গাছের সঙ্গে বাইন্ধে আমারে গুলি করেছে। অনুসন্ধানে জানা গেছে বর্তমানে সুন্দরবনে 8-10টির বেশি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে অন্তত 3টিতে 25 জনেরও বেশি সদস্য রয়েছেন মহেশ্বরীপুর গ্রামের যুবকরা। দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সহ 18 সদস্যের 16 জনই এই গ্রামের। বড় জাহাঙ্গীর বাহিনীতে আছেন আরও অন্তত 4 জন। এই গ্রামেরই আলামিন নামের একজন নিজের নামে আরেকটি বাহিনী গড়ে তুললেও তিনি নিখোঁজ হওয়ার পর বাহিনীর সদস্যরা ছড়িয়ে পড়েন অন্য বাহিনীতে। গ্রামবাসীর অভিযোগ, বনদস্যুদের অবস্থান, চলাচল, এমনকি কারা তাদের সহযোগিতা করছে, এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর জানা, কিন্তু প্রতিকার নেই। বনদস্যুদের নিয়ন্ত্রণ করতেছে, তাও আমার এই এলাকার লোক, আসলে তাদের নাম আমি এখন বলতে পারবো না, বললেও আমার অসুবিধা। পুলিশের সাথে যোগাযোগ করলে, পুলিশের সাথে আমরা তো বললে তো সমস্যা নাই, কিন্তু পুলিশ তো গিয়ে ডাকাত, প্রশাসন বা কোস্টগার্ড গিয়ে ডাকাত ধরতে পারবো না। তবে পুলিশের দাবি, বনদস্যুদের তৎপরতার কথা শুনলেও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি। যেহেতু আমাদের পর্যাপ্ত নাই, নৌপথে আমাদের টহলের ব্যবস্থা নেই, এ কারণেই আমরা মূলত এই জায়গাটায় সফল হতে পারি নাই এখনো পর্যন্ত।
হয়তোবা যৌথ টহল দিতে পারলে বা আমরা সুন্দরবনে বিভিন্ন অভিযান পরিচালনা করতে পারলে যৌথভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়, বনরক্ষী এদের সমন্বয়, তাহলে আমরা হয়তোবা এখানে ভালো করতে পারবো। পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা ৬ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাওয়া যায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে। তার কাছে বনদস্যু দমনের বিষয় জানতে চাওয়া হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় সন্ত্রাসীরা যেন এই কাজের সাথে জড়িত না থাকে, এবং প্রশাসনকে বলেছি যে সন্ত্রাসীর সাথে ন্যূনতম আপনাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। অতএব এটা আমার পক্ষ থেকে আমি সব জায়গায় এটা বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি অল্প সময়ের ব্যবধানে আমরা মানুষকে নিরাপদে রাখতে পারব। সুন্দরবনের প্রায় সবকটি বাহিনীর আত্মসমর্পণের পর কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আবারও দস্যুদের দৌরাত্ম্য। কবে মুক্তি মিলবে প্রশ্ন এখানকার মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, কয়রা, খুলনা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের ক্যাম্পে হামলার ঘটনায় নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। তিনি বলেন, পর্যাপ্ত মনিটরিং ছিল না বলেই হামলার ঘটনা। সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেছেন, সলিমপুরে ইয়াসিন বাহিনী র্যাবের চেয়ে শক্তিশালী নয়। জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন র্যাব ডিজি। তিনি জানান, হামলার ঘটনায় এরই মধ্যে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঈদের ফাঁকা সময় চুরি ছিনতাই ঠেকাতে এবার আরও বেশি পেট্রোল টিম নজরদারিতে থাকবে। কুরবানি ঘিরে গুজব ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সতর্ক তদারকি অব্যাহত রয়েছে বলেও জানান আহসান হাবিব পলাশ। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ফরিদপুরে আরও ৫ শিশুর প্রাণ গেছে। এর মধ্যে শুধু ময়মনসিংহ মেডিকেলেই ২ জন মারা গেছেন। হাসপাতালটিতে নতুন করে ১৬ জন ভর্তি হয়েছেন, আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৯ জন। মোট চিকিৎসাধীন ৬২ জন। ছোঁয়াচে এই রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৯ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তিও পোহাতে হচ্ছে। হাম উপসর্গে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। দায়িত্বের প্রথম ১ বছরে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে চায় সরকার। যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর থাকবে মুদ্রানীতি, শক্তিশালী হবে সামাজিক সুরক্ষা কাঠামো, এমন বেশ কিছু অগ্রাধিকার নিয়ে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করছে সরকার, যেখানে লক্ষ্য ২০৩১ সাল নাগাদ জিডিপির প্রবৃদ্ধি হবে ৮.৫% আর মূল্যস্ফীতি ৫% নামবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সহকর্মী তৌহিদ হোসেনের ২ পর্বের ধারাবাহিকের আজ প্রথমটি দেখবেন। অর্থনীতি নিয়ে নতুন সরকারের ওপর চতুর্মুখী চাপ। আর্থিক খাতের সংস্কার এখনো অধরা, স্বাভাবিক নয় বিশ্ব। নানা শর্তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে IMF। নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, বড় চ্যালেঞ্জ নিত্যপণ্যের দামের পারদ নামানো। এ অবস্থায় নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে দিনরাত এক করছে পরিকল্পনা কমিশন। লক্ষ্য ৫ বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরি। জিডিপির ৪০% থাকবে বিনিয়োগের হার, ৩ ভাগ বাড়বে রাজস্ব আদায়, ঋণের বোঝা থাকবে মোট উৎপাদনের ৩৯%-এর মধ্যে। সবশেষ NEC সভায় পঞ্চবার্ষিক পরিকল্পনার খুঁটিনাটি জেনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। পুরো পরিকল্পনা সাজানো হয়েছে 3R কৌশলে। প্রথম ধাপ রিকভারি বা পুনরুদ্ধার। এই সময় জুলাই আন্দোলনের বিচার সম্পন্ন হবে, আর্থিক খাতে বাড়বে ডিজিটাল নজরদারি ও অডিট। দ্বিতীয় ধাপে রেস্টোরেশন বা প্রাতিষ্ঠানিক সংস্কার। এ সময় সারা দেশে ইলেকট্রনিক বিচার ব্যবস্থা চালু ও প্রশাসনে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে চায় সরকার। চূড়ান্ত ধাপ রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন। এই পর্যায়ে জিডিপি ও বিনিয়োগের গতি বাড়ানো হবে আসল লক্ষ্য। পূর্ণ ক্ষমতায় চালু করা হবে ন্যায়পাল অফিস। দুর্নীতি কমাতে ডিজিটাল ফাইল ম্যানেজমেন্টের আওতায় আসবে সব কার্যক্রম। এগুলো রাতারাতি হবে না। FDI বা বিনিয়োগ বাড়ার জন্য বেশ কিছু বিষয় আছে, যেমন ফিনান্সিয়াল সেক্টরে স্টেবিলিটির বিষয় আছে, সরকার সেখানে কাজ করছে। বিজনেস এনভায়রনমেন্ট আরও ইজিং করার জন্য কাজ করা হচ্ছে। আমাদের এখানে খুব ক্লিয়ারলি 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের ডিরেগুলেশনসের কথা বলা হয়েছে।
তারপরে ডুইং বিজনেসকে আরও ভালো করা। আছে বেশ কিছু নতুনত্ব। কেন্দ্রীয় কৃষি হাব ও ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আসবেন কৃষক। ন্যাশনাল ফাউন্ডেশন লার্নিং মিশনের মাধ্যমে বাধ্যতামূলক করা হবে গণিত চর্চা। বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অথরিটির আওতায় আর্টসে দক্ষ করে তোলা হবে 2 লাখ তরুণকে। সংস্কার হবে 40টি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। ক্রিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় নেটফ্লিক্স, অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি হবে 100টি বাংলাদেশি চলচ্চিত্র ও শো। এই 5-year ফ্রেমওয়ার্কের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এই যে যত ধরনের টার্গেট, যত ধরনের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি দেওয়া আছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেজন্য আলাদা বডি ক্রিয়েট করা হচ্ছে, সেগুলোকে মনিটরিংয়ের জন্য টাইম বাউন্ড স্ট্র্যাটেজি দেওয়া হচ্ছে এবং সেগুলো যদি না করে কেউ তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা অর্থ। রাজস্ব আয় আটকে আছে গতানুগতিক জায়গায়। বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি থেকে সহসাই মুক্তি নেই। প্রশ্ন হচ্ছে, পঞ্চবার্ষিক পরিকল্পনার কতটা তাহলে বাস্তবায়নযোগ্য? যদি এটা কাজ না করে তাহলে প্ল্যান বি এটা কি হবে? সুতরাং আপনি যদি ইনফ্লেশন নিচে নেমে না আসে তাহলে কি আমি অর্থনীতির আকার ধরে পার ক্যাপিটা ধরেও কিন্তু আমি যেতে পারি আমার গ্রোথ যদি কম হয়, কারণ ইনফ্লেশন আর গ্রোথ যোগ দিয়ে মাথা পিছু আয় হয়। সো অ্যাঙ্কার ভ্যারিয়েবল কোনটা হবে? নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি ভেঙে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, খেশম, লারাক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়াও টার্গেট করা হয়েছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। অন্তত 4 জনের প্রাণ গেছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন পোতার নৌযানে হামলা চালানো হয়েছে। এরপরও ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি, যে কোনোভাবে হরমুজ প্রণালী খুলে দিতে হবে তেহরানকে। সোমবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের আচমকা হামলায় প্রকম্পিত হয় দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চল। টার্গেট করা হয় পারস্য উপসাগরীয় লারাক ও কেশম দ্বীপ। বন্দর আব্বাসও পাওয়া যায় বিস্ফোরণের খবর। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযান আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি টার্গেট করে চালানো হয়েছে হামলা। ইরানের সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষিত রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এদিকে ভারত সফরের মাঝখানেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন যে কোনো মূল্যে খুলতে হবে হরমুজ প্রণালী, কিন্তু তেহরানের দাবি ভিন্ন। হরমুজ প্রণালী খুলতেই হবে, যে কোনোভাবেই হোক এগুলো খোলা হবেই। যেখানে যা ঘটছে তা বেআইনি, অবৈধ এবং অগ্রহণযোগ্য। বিশ্বের এমন কোনো দেশকে দেখিনি যারা এমন করে, সুতরাং এটা হতে পারে না। মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ইরানের নির্ধারিত ব্যবস্থাপনায় হরমুজ দিয়ে বেসামরিক জাহাজ চলাচল করতে পারবে। এটা আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ দৃঢ় সংকল্পবদ্ধ। আইআরজিসির দাবি, গেল 24 ঘন্টায় হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 32টি নৌযান। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। দেখার আমন্ত্রণ রইল।